নমস্কার। আজ শুনবেন বিমল করের লেখা একটি প্রেমের গল্প, অভিমানী। গল্পের সূত্রধার দেবাঞ্জন, গল্পের কথক দেবাঞ্জন, অতুলের চরিত্রে দেবজ্যোতি, প্রীতির চরিত্রে জিয়া, স্টোরি সাজেশনে ঝিমি সরকার। শুরু হচ্ছে বাচিক অরিজিনাল শেষ বিশেষ নিবেদন, বিমল করের লেখা অভিমানী। দিন চারেক হলো অতুল বাড়ি ছাড়া, পাড়া ছাড়েই পালিয়ে এসেছে। যেরকম কেচ্চা হয়ে গেল বাড়িতে, তারপর কোনো ভদ্রলোকই আর মুখ দেখাতে পারে না। অতুলও তাই মুখ দেখাচ্ছে না। অবশ্য এই মুখ আর দেখার মতনও নেই। 4 দিনেই চুপসে গেছে। গালে দাড়ি জমেছে বিস্তর, চোখে হলুদ হলুদ ছোপ ধরেছে, মাথার চুলে জটের গন্ধ। তবু এই মুখই একজনকে অন্তত না দেখালে নয় বলে অতুল রেল স্টেশনের ডাউন প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে এসে বসে আছে। এখন এদিকে কোনো গাড়ি টাড়ি নেই। কখনো সখনো 2-1টা মালগাড়ি যাচ্ছে, যাক। অতুল প্ল্যাটফর্মের কৃষ্ণচূড়া গাছের তলায় গোল করে বাঁধানো সিমেন্টের বেদিতে বসে 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 বিকেলের আকাশ দেখছে উদাস চোখে। মাঠঘাট নজর করছে বিষণ্ণভাবে। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছে, সিগারেট টানছে ঘন ঘন, আর থেকে থেকে দূরে ওভারব্রিজের দিকটা লক্ষ্য করছে। অতুলের অপেক্ষার অবসান হলো আরও খানিকটা পরে। বিকেলের আলো যখন মাঠঘাট ছেড়ে শূন্যে উঠে পড়েছে এবং ক্রমশই ফিকে হয়ে মিলিয়ে যাচ্ছে, তখন প্রীতি কাছাকাছি আসতেই অতুল আবার বড় করে নিঃশ্বাস ফেলল। খুঁটিয়ে দেখতে লাগলো প্রীতিকে। অতুলের মতন লণ্ডভণ্ড চেহারা নয়, মোটামুটি ফিটফাট, ছাপা শাড়ি, কলাপাতা রঙের ব্লাউজ, চোখ মুখ পরিষ্কার। বাহ, বেশ। সত্যি মেয়েরা একটা জিনিস। এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তারপরও যেমনকে তেমন, মুখে পাউডার মাখতেও ভোলেনি। অতুলের রীতিমতো অভিমান হলো, কিংবা হয়তো ক্ষুব্ধই হলো সে। প্রীতি এসে সামনে দাঁড়ালো, নজর করে দেখতে লাগলো অতুলকে। তারপর একটা ইস শব্দ করল, দুঃখে না বিরক্তিতে বোঝা মুশকিল। অতুল বলল, যাক, তাহলে তুমি এসেছো। আমি ভাবছিলাম আসবে না। ক্ষোভের গলাতেই বলল অতুল। প্রীতি বলল, বাহ, কাজকর্ম সেরে আসবো না? তাছাড়া আমি খবরই পেলাম দুপুরে। যোগিন গিয়ে বলল তুমি স্টেশনের প্ল্যাটফর্মে দেখা করতে বলেছ। এত জায়গা থাকতে এই প্ল্যাটফর্ম তোমার মাথায় কেন এলো জানি না বাবা। বাড়ি থেকে কম দূর? অতুল গম্ভীর মুখে বলল, প্ল্যাটফর্মই ভালো। দেখো না, অনেক মালগাড়ি যাচ্ছে। 2 পায়ে গিয়ে গলাটা বাড়িয়ে দিলেই চলবে। প্রীতি টেরা চোখ করে কটাক্ষ হানল, বলল, আহা, কি কথা রে। অতুল একটা সিগারেট ধরিয়ে নিল। প্রীতি ততক্ষণে পাশে বসেছে। অতুল জিজ্ঞেস করল, তা তোমার মায়ের খবর কি? মা ভালো হয়ে গেছে, তবে বেশ গম্ভীর, কথাবার্তা বেশি বলে না। অতুল একটু চুপ করে থেকে বলল, কেরোসিন তেলের এফেক্ট বোধহয়। এখনো স্টমাক থেকে তেলের গন্ধ উঠছে। প্রীতি আর চোখে দেখল অতুলকে, বলল, তোমার বাবার খবর রাখো? শুনেছি ভালো আছে। শুধু ভালো কেন, সেই বুড়ো তো লাফ মেরে মেরে নাচছে, বগল বাজাচ্ছে। অতুল ঘাড় ফিরিয়ে প্রীতির দিকে তাকালো, শ্লেষের গলায় বলল, কথাগুলো কে শিখিয়ে দিয়েছে? তোমার মা বুঝি? প্রীতির মাথা গরম হয়ে উঠল।
আমার মা যা শিখিয়েছে তোমার বাবা তোমাকে তার চেয়ে বেশি শিখিয়েছে। অতুল সিগারেটের টুকরোটা রাগের মাথায় ছুঁড়ে ফেলে দিল। আমার বাবার সম্পর্কে একটা রেসপেক্ট আমি তোমার কাছ থেকে আশা করি। নিজের শ্বশুর সম্পর্কে তোমার যেসব কথাবার্তা, বুড়ো লাম মেরে নাচছে, বগল বাজাচ্ছে, ছি 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 ছি, এসব কথা শোনাও যায় না। প্রীতি বাঁ হাতটা মুঠো করে বুড়ো আঙুল দেখালো। তোমার বাবা আমার শ্বশুর, বয়ে গেছে আমার। তোমার বাবা আমার বলে বুড়ো আঙুল নাড়তে লাগলো। অতুল একেবারে কান কপাল গরম হয়ে উঠতে লাগলো। সামান্য তোতলানো জিভে অতুল বলল, কি কি- কি বললে? আমার বাবা তোমার শ্বশুর নয়? না, অফিসিয়ালি নয়, কিন্তু আনঅফিসিয়ালি তো বটে। মোটেই নয়। অমূল্যকে আমি শ্বশুর করব না। একটা 70 বছরের বুড়ো দুটো ঘুমের পরী খেয়ে ন্যাকামি করে বাড়ি মাথায় করলো, ওই লোকে আমি শ্বশুর করব? কখনো না। অতুল বেশ চটে গিয়েছিল, কিন্তু অবস্থাটা যা তাতে পুরোপুরি ঝগড়াও করা যায় না। সে তো মেয়ে নয়, পুরুষ। তার খানিকটা সংযম ও কাণ্ডজ্ঞান থাকা দরকার। অতুল বলল, দেখো, আমার বাবার সম্পর্কে তুমি যা তা বলছো। 70 বছরের বুড়ো আমার বাবা নয়, 65-6 হবে। আর ন্যাকামি করার জন্যে কেউ স্লিপিং ট্যাবলেট খায় না। ভীমরতি হলে খায়। প্রীতি ব্যাকা গলায় বলল। তোমার মাও তো কেরোসিন তেল খেয়েছিল। পাল্টা ঠক্কর দিল অতুল। তোমার মা কচি খুকি নয়, বয়সটাও 60-এর কাছাকাছি। আমিও বলতে পারি তোমার মা ন্যাকামি করার জন্যেই কেরোসিন তেল খেয়েছিল। প্রীতি রুক্ষ গলায় বলল, আমার মাকে ছেড়ে তুমি কথা বলেছো নাকি? প্রথম থেকেই তো যা তা বলছো। তুমি বলনি মার স্টমাক থেকে এখনো কেরোসিন তেলের গন্ধ উঠছে? অতুল আর এগুলো না, হল্ট মেরে গেল। চেঁচামেচি ঝগড়া বচসা করে লাভ হবে না। অতুল বলল, সরি, আমার অন্যায় হয়েছে। আসলে আমার মাথার ঠিক নেই, কটা দিন যা যাচ্ছে। কিন্তু তুমি এটা বুঝে দেখো, তোমার মা যদি আগে কেরোসিন তেল না খেত, আমার বাবা স্লিপিং ট্যাবলেট খেত না। এই কেলেঙ্কারি শুরু তোমার মা করেছে, আমার বাবা নয়। প্রীতি পিছিয়ে যাবার পাত্রী নয়, বলল, আমার মা কেরোসিন খেয়েছিল তোমার বাবার জন্যে। তোমার বাবা দোতলায় খোলা বারান্দায় এসে আমার মাকে শুনে শুনে গালাগাল দিত, বলতো ছেলে চোর, ডাইনি, সর্বনাশিনী। আমার মার জিভ নাকি মা কালীর মতো লক লক করছে। আমার মা ছেলে চোর? তুমি কোন রাজপুত্তর যে তোমার ওই ধ্যাদেরে 1.5খানা বাড়ির লোভে তোমার চুরি করবে? তুমি নিজেকে কি রাজপুত্তর ভাবো নাকি? বেটি বাটকুল চেয়ারা, বিদ্যুৎ বিকম, চাকরি করো ব্যাংকের কেদারনির। তোমার মতো রাজপুত এই শহরে গড়াগড়ি খাচ্ছে। বেশি কথা বলো না। অতুল একেবারে স্তম্ভিত হয়ে প্রীতির দিকে তাকিয়ে থাকলো। মনে মনে ভাবল, এ মেয়ে না রক্ষাকালী, জিপটা সান দিয়ে এসেছে নাকি প্রীতি? এতটা দেমাকি বা কিসের? এই, তুমি কোথাকার রাজকুমারী গো? হাইট তো 5'1", মোটা হিলের জুতো পরলে ইঞ্চিখানেক বাড়ে, গায়ের রংটা একরকম ফর্সা, তা বলে তুমি সোনার বরণ? চাপটা ধ্যাবড়া চেহারা, ভোতা নাক, ছোট কপাল, খরখরে চোখ। নিজের চেহারাটা একবার আয়নায় গিয়ে দেখো না সখী, দেমাগ ভেঙে যাবে। লেখাপড়াতেই বাকি, কোনো রকমের টুকে মুখে বিয়েটা পাশ করেছো। অতুল মুখ ফিরিয়ে রেল লাইনের দিকে তাকালো, যেন এখন একটা মালগাড়ি থামলে সে বোধহয় ঝাঁপ মেরেই বসত। একটু চুপচাপ। শেষ আলোটুকুও কখন আকাশের সঙ্গে মিশে গেছে। মাসটা ভাদ্র, হয়তো শেষাশেষি। গাছপালা মাটির ভেজা ভেজা গন্ধের সঙ্গে শরতের হাওয়া মিশে রয়েছে। আর সামান্য পরেই ঝাপসা অন্ধকার নামবে। অতুলের বুকের মধ্যে মোচড় মারতে লাগলো। একেই বলে জগৎ।
সেই কবে টুনি, যার কিনা ভালো নাম প্রীতি, সেই টুনির সঙ্গে তার সম্পর্ক। টুনি যখন ইজের পরতো আর হরদম ইজেরের দড়িতে গিঁট লাগাতো, গায়ে থাকতো পেনি ফ্রক, মাথায় ববচুল, তখন থেকে টুনির সঙ্গে অতুলের বন্ধুত্বের সম্পর্ক। কতদিন টুনি অতুলকে দিয়ে ইজেরের দড়ির গিঁট খুলিয়ে নিয়েছে। সেসব দিনে টুনি যত ছেলে মানুষ ছিল, অতুল অতটা ছিল না। টুনি 5, অতুল 10, বছর 5 ছোট বড়। সেই টুনি এখন 21, অতুল 26। এত বছরের ভাব ভালোবাসার পর টুনি আজ বলল, তুমি কোথাকার রাজপুত্তর গো? ওই তো বেটে বাটকুল চেহারা, বিদ্যেতে বিকম, ব্যাংকের কেরানি। অতুল ডান হাতটা মাথার চুলে চিরুনির মতন করে চালিয়ে দিল। বুক হু হু করছে এবং মনে হচ্ছে অষাঢ় রেল লাইনের মতন তার হৃদয়ও কেমন অষাঢ় হয়ে যাচ্ছে। গলার কাছটায় ফুলে উঠল অতুলের। কিন্তু এই রকমই হয়, এই তো জগৎ, সংসার, প্রেম, ভালোবাসা। অতুল বেশ শব্দ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর বলল, তাহলে আর কি, আমি যখন রাজপুত্র নই তখন এইখানে একটা শেষ স্টেজ হয়ে যাক। প্রীতি এই সন্ধ্যের মুখে কয়েকটা বককে শোঁ করে উড়ে যেতে দেখছিল এবং ট্যারা চোখে অতুলকেও বলল, করো না শেষ টেস, আমার কি। অতুল মুখ উঁচু করে ওপারের প্ল্যাটফর্মের দিকে তাকালো, বলল, 21টা বছর আমার নষ্ট হলো, ওয়েস্ট। তোমার 5-6 বছর থেকে ধরছি, আজ আমার 26। তোমার খুশি মতন ধরবে। আমার যখন 5টা, তখন আমি এখানে থাকতাম নাকি? মার সঙ্গে মা বাড়ি আসতাম। আমি এখানে রয়েছি পাকাপাকি 14-15 থেকে। বলে প্রীতি পিঠের বিনুনি বুকের ওপর টেনে নিল। বিনুনি নিয়ে কারুকর্ম করতে করতে বলল, 21 থেকে 10 বাদ দাও, তাহলে থাকছে 11 বছরের সম্পর্ক বলতে পারো। অতুল যদি পুরুষ না হতো হয়তো কেঁদে ফেলতো। মেয়েরা কি এই রকম নিষ্ঠুর হয়? ফ্রেলটি না ক্রুয়েলটি, কোনটা মেয়েদের ঠিক ঠিক ভূষণ? কথার জবাব দিল না অতুল। আবার একটা সিগারেট ধরালো। টুনি যা বলেছে সেটা কোনো হিসেবেই নয়। টুনি তো জন্মেছেই এখানে, তবু অতুল জন্মকাল থেকে ধরছে না। টুনির বাবা কাথরাসগড়ের লোক, সেখানেই থাকতো টুনিরা। এখানে টুনির মামার বাড়ি। অতুলদের বাড়ির পাশের বাড়িটাই টুনির মামার বাড়ি ছিল। টুনির মাকে বরাবর পিসিমা বলে এসেছে অতুলরা। সেই পিসিমার বিয়েও দেখেছে অতুল, কিন্তু মনে নেই। টুনির জন্মও মনে পড়ে না, কেননা অতুল তখন খুবই বাচ্চা ছিল। কিন্তু যখন থেকে মনে আছে তখন থেকে বাদ দেবেই বা কেন? অতুল কি বলেছে টুনিরা এখানে বরাবর থাকতো? না, অতুল সে কথা বলছে না। অতুল বলছে ওই 5 থেকে টুনির যখন 5, অতুলের বছর 10 বয়স, তখন থেকে সব তার মনে আছে। টুনি পিসিমার সঙ্গে মামার বাড়িতে আসতো যেত, মাঝে মাঝেই আসতো, ছুটি ছাটায় থাকতো, আবার ফিরে যেত। একেবারে পাকাপাকিভাবে অবশ্য এলো টুনির বাবা মারা যাবার পর। এখানের বাড়িতে ছিল টুনির দিদিমা, তিনি আগেই মারা গিয়েছিলেন। টুনির মামা তখন বেঁচে, মামি মারা গেছেন, ছেলেপুলেও নেই। কাজী পিসিমা আর টুনির বরাবরের জায়গা হয়ে গেল এ বাড়িতে। সেই মামা, তিনিও বছর 2 হলো মারা গেছেন। এখন টুনিরাই এ বাড়ির মালিক। বাড়িতে লোকজনও কম। নিচে এক ঘর ভাড়াটে আছে, ওপর তলায় থাকে টুনিরা। সিগারেটের পরপর কয়েকটা টান মেরে অতুল বিমর্ষ গলায় বলল, হিসাবটাকে তুমি আরও ছোট করতে পারো, আমি পারি না। মেয়েরা বরাবরই কৃপণ, আমি তোমার মতো তো কিপটে হতে পারবো না। প্রীতি ঘাড় বেঁকিয়ে বলল, ছেলেরা হিসেব বাড়াতে পারে, তিলকে তাল করে, আমরা তোমার মতো হিসেব বাড়াতে পারবো না। পেরো না? পারবো না। 11 বছর ধরতে পারি। ওকে, এই 11 বছরের রিলেশন আজ শেষ হোক। হোক, আমার কোনো আপত্তি নেই। আরে জানি জানি,
আমি রাজপুত্তুর নই, বেটে বাটকুল চেহারা, ব্যাংকের কেরানি বিকম। তুমি তো রাজকন্যে, হাঁটলে পায়ের নখ থেকে ঝরে পড়ে। প্রীতি কনুই দিয়ে খোঁচা মারল অতুলকে। অতুল কাতরে উঠল। প্রীতি বলল, চ্যাটাং চ্যাটাং কথা যদি বলবে, টিপটিপিন কাটবে, তোমায় আমি শেষ করে দেব। আমি কিছু অন্যায় বলিনি। অন্যায় বলেছ। হ্যাঁ। প্রীতি দু মুহূর্ত তাকিয়ে হঠাৎ উঠে দাঁড়ালো। তাহলে চলি। অতুল থতমত খেয়ে গেল। আসলে প্রীতি এইভাবে উঠে দাঁড়াবে সে ভাবতে পারেনি। বলল, আমি তোমায় যেতে বলিনি। তাহলে ন্যাকামি করছো কেন? অতুল আর কথা বাড়াতে ভরসা পাচ্ছিল না। বলল, শোনো, তোমার সঙ্গে কিছু কথা ছিল। বলো। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় নাকি? এসো না, বসো বসো বসো। চাওয়ালা ডাকো। এখানে এখানে চাওয়ালা কই? ওদিকে প্ল্যাটফর্মেই আছে, চেঁচিয়ে চেঁচিয়ে ডাকো। অগত্যা অতুলকে উঠতে হলো। ওভারব্রিজের দিকে হেঁটে গেল খানিকটা। হাঁক পারল বার কয়, ভাই, কিন্তু টি স্টলের কেউ এদিকে আসবে বলে মনে হলো না। অগত্যা অতুলকেই লাফ মেরে রেল লাইনে নামতে হলো। তারপর ওদিককার প্ল্যাটফর্মে উঠে পড়ল। চা এনে প্রীতির হাতে দিচ্ছে যখন অতুল, তখন অন্ধকার হয়ে গেছে। প্রীতি বসল না, পাইচারি করতে লাগলো প্ল্যাটফর্মে। পাশে পাশে অতুলও। অতি মনোরম হাওয়া দিয়েছে তখন। তারারা ফুটতে শুরু করেছে। প্রীতি হাওয়ায় আঁচল উড়িয়ে পাইচারি করতে করতে গুনগুন করছিল। অতুল বলল, আচ্ছা তুমি এত ফুর্তি পাচ্ছ কেমন করে? একটা সিগারেট দাও না। সিগারেট? আরও ফুর্তি দেখাবো। অতুল অবাক। একাধবার সে নিজেই টুনির মুখে নিজের সিগারেট ঠেকিয়ে দিয়ে টানতে বলেছে, কেননা টুনি সিগারেটটা ঠোঁটে টিপে রাখতে পারে না, জিভ লাগিয়ে ভিজিয়ে দেয়। অতুল যখন সেই সিগারেটটা আবার টেনে নিয়ে নিজের মুখে ঠোঁটে চেপে ধরে, অন্যরকম একটা স্বাদ লাগে তার, বেশ চনমন করে মনটা। কিন্তু আজ হলো কি টুনির? সিগারেট ফুঁকতে চাইছে। শোনো, তোমার যতই ফুর্তি হোক, আমার কিন্তু হচ্ছে না। অতুল বলল, আমি মরে যাচ্ছি। কেন? কেন? তোমার মা মানে পিসিমা খেলো কেরোসিন তেল, আমার বাবা খেলো স্লিপিং ট্যাবলেট, পাড়ায় একটা কেচ্ছা হয়ে গেল। এই রকম কেলেঙ্কারির আর কখনো হয়নি। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। পাড়ায় গিয়ে মুখ দেখাবো কেমন করে? আমি তো দেখাচ্ছি। তোমার? অতুল কোনো রকমে সামলে নিল। বলতে যাচ্ছিল তোমার দোকান কাটা, সামলে নিয়ে বলল, আসলে আমি বলছিলাম তোমার প্রচণ্ড সাহস। তাছাড়া তুমি মেয়ে, যাবেই বা কোথায়? আমার মতন তো বাড়ি ছেড়ে পালিয়ে বন্ধুদের মেশে গিয়ে থাকতে পারবে না। তুমি থাকছো কেন? কে বলেছে থাকতে? বলা বলি দরকার করে না। যা কেচ্ছা হয়ে গেল, এরপর কোন ভদ্রলোক বাড়িতে থাকতে পারে বলো তো? আমার দাদাটি তো আমাকে গিলে খাচ্ছে। বৌদি মুখ বেঁকিয়ে ঠোঁট বেঁকিয়ে বসে আছে। অতুল শখ খেদে বলল, টান মারল সিগারেটে। তারপর আবার বলল, সমস্ত কেলেঙ্কারিটা আমাদের নিয়ে। শালা বিয়ে করব আমরা, প্রেম করব আমরা, এটা আমাদের বিজনেস। তাতে তোমাদের কি? তোমার মা মানে পিসিমার রাগ করে কেরোসিন তেল খাওয়াই বা কেন? আর আমার বাবার স্লিপিং ট্যাবলেট গিলে মরতে যাওয়াই বা কেন? লোকে বলে না বুড়ো বয়সে ভীমরতি হয়, আমার বাবার তাই হয়েছে। এমনিতেই তো গলাবাজি করে সংসারটা কাঁপিয়ে রেখেছে। মরে যেতে ইচ্ছে করে ভাই। প্রীতি হেসে ফেলল। অতুল বলল, হেসো না হেসো না, হাসার ব্যাপার এটা নয়। আমার বাবা একটি ওয়ান্ডার। ছেলেকে জব্দ করতে কোনো বাপ ঘুমের ওষুধ খায় শুনেছো? প্রীতি আরও জোরে হেসে উঠল। হাসতে হাসতে প্রায় শুয়েই পড়ল। হাসছো? অতুল বলল, তোমায় জব্দ করতে না আমার মাকে জব্দ করতে? পিসিমাকে জব্দ করতেও হতে পারে,
তবে ওটা সেকেন্ডারি, আমারটাই প্রাইমারি। প্রীতি অতুলের গায়ে ঠেলা মারল কাঁধ দিয়ে, বলল, তুমি ঘোড়ার ডিম বুঝেছ, তোমার কোনো ব্যাপারই নেই। নেই? না মশাই, তোমার কেসই এটা নয়। মাকে নিয়েই সব ঝঞ্ঝাট। মা রোজ রোজ তোমার বাবার, মানে মামার, এখন মামাই বলি, মামার হতিতম্বি গালি গলাজ তরপরানি শুনতে শুনতে মনে দুঃখে কেরোসিন খেয়েছিল। পুরো বোতল খাইনি, আধ বোতল কি সিকি বোতল হতে পারে। আজকাল কেরোসিনে যা জল, কতটুকু আর কেরোসিন পেটে গেছে। বলতে বলতে প্রীতি ফট করে অতুলের মুখ থেকে সিগারেটটা টেনে নিল, নিয়ে নিজেই বার দুই টানল, টেনে থু থু করে ছুঁড়ে ফেলে দিল প্ল্যাটফর্মে। অতুল ভয়ে ভয়ে চারিদিকে তাকালো, কেউ যদি দেখে ফেলে। না, প্ল্যাটফর্ম ফাঁকা। অতুল বলল, তার মানে তুমি বলছো পিসিমা কেরোসিন তেল খেয়েছে শুনেই বাবার ঘুমের বড়ি খাবার যে চেপে উঠল? তার বলতে, তুমি কেরোসিন তেল খেয়ে আমায় জব্দ করবে ভেবেছ? দাঁড়াও, আমি ঘুমের ওষুধ খাবো, এই আর কি। প্রীতি হাসছিল। অতুল মাথা চুলকে বলল, আমার একটা ডাউট আছে। বাবা মাত্র 2টো বড়ি খেয়ে ইয়ে হবে কেমন করে ভাবলো? ঘুমের ওষুধ পেলই বা কোথায়? প্রীতি বলল, ঘুমের ওষুধ না কচু, সোডার ট্যাবলেট খেয়েছে, কে আর দেখতে গেছে? অতুল জোর করে অস্বীকার করতে পারল না। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে পৌঁছে এবার ওরা ফিরতে লাগলো। অতুল বলল, সত্যি বাবার এই ছেলে মানুষের কোনো মানে হয় না। সমস্ত বাড়িতে একটা রই রই পড়িয়ে দিল। পাড়াময় রটে গেল জনার্দনবাবু ঘুমের ওষুধ খেয়ে মরতে গিয়েছিল। স্ক্যান্ডেল, আপদ যত সব। আমার মাটিও ওই রকম, তবে তোমার বাবার মতো অতটা নয়। অতুল চুপ করে কয়েক পা হেঁটে এলো, তারপর বলল, আচ্ছা আচ্ছা বলছি, দুজনের এই জেদাজেদি কেন আমি বুঝতে পারি না। কে কাকে জব্দ করবে তার প্রতিদ্বন্দ্বিতা করছে নাকি? প্রীতি কিছুক্ষণ কথা বলল না। না বলে অতুলের বাঁ হাত নিজের ডান হাতে ধরে দোলাতে লাগলো। যখন বেশ জোরে জোরে ওদের হাত দুলছিল, তখন আচমকা হেসে ফেলে প্রীতি বলল, তুমি একেবারে কাজকলা, কিচ্ছু বোঝো না। বুঝবো কি, এর কিছু বোঝা যায় না। যায় মশাই যায়। কি যায়? বলবো? বলো। তোমার বাবা লোকটি আমার মার সঙ্গে যৌবন বয়সে খুব প্রেম করত। অতুল প্রীতির হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে প্রায় লাফ মেরে উঠল, বলল, কি প্রেম? মানে বাবার ভাষায় প্রণয়? আগে হ্যাঁ, প্রণয়। পাশাপাশি বাড়ির ছেলে মেয়ে, এই বয়সে থেকেই প্রণয়। যা, না না। অতুল হাঁচির শব্দর মতন যাহ যাহ করল। প্রীতি বলল, মোটেই যা যা নয়। তোমার বাবা একটা কোনো সাহস নেই, ভীতু, ডরপোক্কা। মার বিয়ে হয়ে গেল, তোমার বাবা আর তো কোনো ক্ষমতা হলো না। মার পর রাগ নিয়ে বসে থাকলো, সেই যে এখনো চলছে। অতুল সন্দেহের গলায় বলল, আমার বাবা তোমার মার সঙ্গে প্রেম করত? কে বলেছে? দেখেছি। প্রীতি শটান গলায় বলল, তুমি দেখেছো? হ্যাঁ মশাই, দেখেছি। তোমার বাবার দেওয়া একটা বই মা এখনো কি যত্ন করে রেখে দিয়েছে। তাতে কি লেখা আছে জানো? লেখা আছে আমার আদরের ধনলক্ষ্মীকে। অতুল এবার সত্যি সত্যি লাফ মেরে উঠল। যা সালা, এই কেস? কি বই মাইরি? চন্দ্রশেখর। এই এই বইয়ের কথা তুমি আগে বলনি তো? আগে চাই আমি দেখেছি নাকি? মা কোথায় লুকিয়ে রাখতো কে জানে। বইটা তো সেদিন দেখলাম, মা কেরোসিন তেল আর তোমার বাবার ঘুমের ওষুধ খাওয়ার পর
মা এখন মাথার কাছে বইটা রেখে শুয়ে থাকে। অতুল বার কয়েক মাথার চুলে আঙুল চালিয়ে নিল, ফস করে একটা সিগারেট ধরালো, তারপর বলল, আমার বাবাটা চরিত্রহীন নাকি? চরিত্রহীন? না, তেমন চরিত্রহীন নয়, ক্যারেক্টার নেই আর কি। প্রেম করতিস তো করতিস, সো হোয়াট, বিয়ে করলেই লাটা চুকে যেত। প্রীতি জোরে চিমটি কাটলো অতুলকে, তারপর জিভ দেখালো। ঘোড়ার মতো বুদ্ধি তোমার। তোমার বাবা আমার মা বিয়ে করলে আমাদের কি হতো মশাই? তোমায় যে দাদা বলতে হতো। অতুলের খেয়াল হলো যেন ব্যাপারটা, জিভ কেটে বলল, রিয়েলি আমার কোনো সেন্স নেই। খাজা মাথা, তুমি ঠিক বলেছ। আমাদের ব্যাপারটার জন্য ওদের স্যাক্রিফাইস করা উচিত ছিল। যাকগে, ওই বইটা কিন্তু আমাকে দিও। কি করবে বই নিয়ে? অতুল রহস্যময় মুখ করে হাসল, ততোধিক রহস্যময় গলায় বলল, ব্ল্যাকমেল করব, প্রেশার দেব। তোমার আমার ব্যাপারে বাবা এবার যদি ঝামেলা করে, বইটা আমি আমার মার হাতে তুলে দেব। মা একটিবার শুধু দেখুক আমার আদরের ফাদার মশাই কাকে আদরের ধনলক্ষ্মীমণি বলতেন। ব্যাস, ওতেই হয়ে যাবে, কিচ্ছু আর করতে হবে না আমাদের। প্রীতি একটুর জন্য থমকে দাঁড়ালো, তারপর দমকা হেসে উঠল। হাসি আর যেন থামতেই চায় না। হাসতে হাসতেই বলল, ভীষণ বুদ্ধি তোমার। এত বুদ্ধি ওই মাথায় ধরে রেখেছিলে, দেখি দেখি। বলে প্রীতি হাত বাড়িয়ে অতুলের চুলের ঝুঁটি ধরে মাথাটা নিজের মুখের কাছে নামিয়ে নিল। তারপর চৌকিতে একবার চারপাশ দেখে নিল প্ল্যাটফর্মের। কেউ নেই। অতুল মুখ তুলে ভেজা গালের ওপর হাত বোলাতে বোলাতে বলল, আহা, বড্ড দাড়ি হয়ে গিয়েছে গো, স্কিনে টাচ করলো না। দুজনেই হেসে উঠল একসঙ্গে। হাসতে হাসতে ওভার ব্রিজের দিকে এগিয়ে চলল ওরা দুজনে। শুনছিলেন বিমল করের লেখা অভিমানী। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। গল্পটি ভালো লেগে থাকলে এবং এই ধরনের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বাচিক অরিজিনালস। নমস্কার।